যখন সে তার জাল ফেলার জন্য নিচু হয়, তখনই আচমকা সাগরের তলদেশ থেকে একটি চকচকে সোনার প্রাসাদ ভেসে ওঠে। তারপর কি হয়েছিল? নীলনগর নামে একটি গ্রাম ছিল। গ্রামের পাশে ছিল একটি সুন্দর সমুদ্র। সমুদ্রে যাওয়ার পথে পড়তো একটি জঙ্গল, যেখানে কাঠুরেরা কাঠ কাটত, আর গ্রামের জেলেরা প্রতিদিন মাছ ধরতে সমুদ্রে যেত। রমেশ ভাই, আজকাল সমুদ্রে মাছ খুব কমে গেছে। জালে ঠিকমতো মাছই ধরা পড়ছে না। হ্যাঁ কপিল, তুমি ঠিকই বলছো। বুঝতে পারছি না কি হবে। মনে হচ্ছে আবহাওয়া বদলাচ্ছে, তাই এমন হচ্ছে। এভাবে চললে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। আমি ভাবছি আজ যদি ভালো মাছ না পাই, তাহলে রাতে আবার সমুদ্রে এসে জাল ফেলবো। রাতে যাবে? রাতে মাছ পাওয়া যাবে কিনা জানা নেই, কিন্তু চেষ্টা তো করতেই হবে। দুজনেই সমুদ্রে পৌঁছে নিজেদের জাল পানিতে ফেলল এবং মাছ ধরার অপেক্ষায় বসে রইল। রমেশ তার জাল টেনে তুলে, কিন্তু জাল পুরো খালি। জালে কোনো মাছই ছিল না। আজও আমার জাল একদম খালি। কপিল ভাই, আপনার জালে কিছু ধরা পড়েছে কি? না রমেশ, খুব অল্প কয়েকটা মাছই ধরা পড়েছে। এত অল্প মাছ বিক্রি করে কী বা উপার্জন করব? তাহলে আজকের দিনটা বুঝি খারাপই গেল। হ্যাঁ, মনে হচ্ছে আজ রাতে আবার আসতেই হবে মাছ ধরতে। দুজনেই মন খারাপ করে বাড়ির দিকে ফিরে গেল। রাতে কপিল একা জাল নিয়ে আবার সমুদ্রে এলো। আজ না এলে তো চলবে না, কিছু একটা হতেই হবে। হঠাৎ করেই সমুদ্রে ঢেউ বাড়তে শুরু করলো। একের পর এক বিশাল ঢেউ উঠতে লাগলো। এমন চিন্তা করে কপিল জাল টানার জন্য নিচু হয়ে পড়ল। সে জাল টানতে শুরু করল। হঠাৎ করেই সমুদ্রের গভীর পানির ভেতর থেকে সোনার মতো ঝলমলে আলো ছড়াতে ছড়াতে এক বিশাল মহল ভেসে উঠল। এটা কি? আমি যা দেখছি সেটা কি সত্যি? মহলটি সমুদ্রের পানির উপর ভেসে থাকতে লাগল। তার ঝলমলে প্রতিচ্ছবি পানির উপর আরও উজ্জ্বল হয়ে উঠল। হে ভগবান, আমার চোখ কি ভুল দেখছে? সমুদ্রের ওপর ভাসমান একটা মহল, আর সেটা এমন হঠাৎ করে কিভাবে দেখা দিল? এগুলো সব কি? কপিল অবাক হয়ে মহলটার দিকে তাকিয়ে ভাবতে লাগল। মহলটি ধীরে ধীরে ভেসে কপিলের দিকে এগিয়ে এলো। একসময় সেই বিশাল মহলটি কপিলের একদম কাছেই এসে থেমে গেল। এই মহলটা কত বিশাল, আর সমুদ্রের মাঝখানে এসে আমার সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে বলছে, ভেতরে এসো। ঠিক তখনই পানির ওপর ভেসে উঠল একটি বিশাল সোনালী মাছ। কপিল, যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে এই মহলের ভেতরে যাও। এই মহল তোমার ইচ্ছা পূরণ করবে। আরে বাহ, তাহলে এটা একটা জাদুকরি মহল যেটা মানুষের ইচ্ছা পূরণ করে। চলো ভেতরে গিয়ে দেখি আমার ইচ্ছা সত্যিই পূরণ হয় কিনা। আজ তো মনে হচ্ছে আমার ভাগ্য খুলে যাবে। কপিল মহলের ভেতরে ঢুকে পড়ল। তারপর সেই মহল কপিলকে নিয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। সকাল হয়ে গেল। কপিলের বাড়িতে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে তার ফেরার অপেক্ষা করতে লাগল। সারা রাত হয়ে গেল, এখনো মাছ ধরতে গিয়ে ফেরেনি। আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল ও? হয়তো রমেশ দাদার বাড়িতে গেছে, ওখানে গিয়ে দেখি। তারা রমেশের বাড়ির দিকে রওনা দিল। ঠিক সেই সময় রমেশ সেখানে এসে পড়ল। আরে, কপিল কোথায়? চলো মাছ ধরতে যেতে হবে।
রমেশ দাদা, আমি তো এখন আপনার কাছেই আসছিলাম। কেন কি হয়েছে? কাল রাতে কপিল মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কি রাতে গিয়েছিল, এখনো ফেরেনি? হ্যাঁ দাদা, আমি খুব চিন্তায় আছি। ভাবছিলাম হয়তো আপনার বাড়িতেই এসেছে। হ্যাঁ, কাল তো বলছিল রাতে আবার মাছ ধরতে যাবে। দিনে তো আমাদের তেমন মাছই মিলছে না, কিন্তু রাতে গিয়ে এখনো না ফেরা, এটা তো সত্যিই চিন্তার বিষয়। এই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। চিন্তা করো না, আমি সমুদ্রে গিয়ে দেখে আসছি, হয়তো ওখানেই কোথাও ঘুমিয়ে পড়েছে। তারপর রমেশ কপিলকে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে চলে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের পাড়ে তার চালটা পড়েছিল, কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। আরে, এটা তো কপিলের জাল। তার মানে কপিল সত্যিই রাতে সমুদ্রে এসেছিল এবং জালও ফেলেছিল। কিন্তু তাহলে সে গেল কোথায়? এমন ভাবতে ভাবতেই রমেশ নিজের জাল সমুদ্রে ফেলল। কিছুক্ষণ পর জালে যতটুকু মাছ ধরা পড়ল, সেগুলো নিয়ে সে বাজারে বিক্রি করতে চলে গেল। রমেশ দাদা, আপনি ফিরে এসেছেন, কিন্তু আপনার বন্ধু কপিল কোথায়? আমি কপিলকে অনেক খুঁজেছি, কিন্তু সমুদ্রে কোথাও তাকে পাইনি। আমি শুধু তার জালটাই পানির ওপর ভেসে থাকতে দেখেছি। শুধু জাল? তাহলে সে কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু কপিল আর ফিরে এলো না। এমনই একদিন গ্রামের আরেক জেলে রাতে সমুদ্রে গেল। সেও সেই জাদুকরি মহল দেখতে পেল। মহলটা দেখে সে ভেতরে ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গেই মহলটি পানির গভীরে তলিয়ে গেল। দিন যেতে থাকল। একটার পর একটা গ্রামের জেলেরা আর জঙ্গলে কাঠ কাটতে যাওয়া কাঠুরেরাও নিখোঁজ হতে লাগল। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনই একদিন গোপাল নামে গ্রামের এক যুবক রোজকার মতো কাঠ কাটতে জঙ্গলে যেতে প্রস্তুত হচ্ছিল। বাচ্চা, তুমি তো যাচ্ছ, কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। মা, কিসের দুশ্চিন্তা? আজকাল গ্রামে কি হচ্ছে জানো না? প্রথমে কপিল, তারপর গ্রামের অনেক জেলে নিখোঁজ হয়ে গেছে। এমনকি তোমার মতো কাঠ কাটতে যাওয়া কয়েকজন কাঠুরেও আর ফিরে আসেনি। হ্যাঁ মা, আমি সব জানি, কিন্তু ভয়ের কারণে তো আর ঘরে বসে থাকতে পারি না। পেট চালাতে হলে কাঠ কাটতেই হবে। তুমি চিন্তা করো না। গোপাল কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সে খুব সতর্ক ছিল। জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিরাপদেই বাড়ি ফিরে এলো। ছেলেকে সুস্থ দেখে তার মায়ের মুখে হাসি ফুটে উঠল। তুমি ফিরে এসেছো বাছা, আমার তো প্রাণটা হাতে ছিল। আমি একদম ঠিক আছি মা। জঙ্গলে বা পথে কোথাও ভয়ের মতো কিছুই দেখিনি। এখন আমি বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে আসি। গোপাল কাঠ বিক্রি করতে বাজারে গেল। বাজারে গিয়ে সে দেখল রমেশ তার ঠেলা গাড়িতে মাছ বিক্রি করছে। আরে গোপাল, আজ তো অনেক কাঠ নিয়ে এসেছো বিক্রি করার জন্য। হ্যাঁ রমেশ দাদা, আজ ভালো ভালো কাঠ পেয়েছি, তাই একটু বেশি কেটে নিয়ে এসেছি। এখন তো এমনিতেই কাঠ বেশি পাওয়া যাচ্ছে, তাই না? আজকাল তো কাঠুরেরা জঙ্গলে যেতেই চাইছে না। হ্যাঁ দাদা, মা বলছিল আমাদের গ্রামের কয়েকজন কাঠুরে আর জেলে নাকি নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধু কপিলও তো সেই রাত থেকে আর ফিরে আসেনি। বুঝতেই পারছি না সে কোথায় চলে গেল। আমাদের অবশ্যই এর কারণ খুঁজে বের করতে হবে। কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছ।
এভাবে যদি গ্রামের লোকজন নিখোঁজ হতে থাকে তাহলে গ্রামের ওপর বড় বিপদ নেমে আসবে। কিন্তু কি করব দাদা? আমি তো নিজের সমস্যাতেই জর্জরিত। দেখো, আমার ঠেলা গাড়িতে কত কম মাছ আছে। ভাবছি আজ রাতে আবার সমুদ্রে গিয়ে মাছ ধরার চেষ্টা করব। কিছুক্ষণ পর দুজনেই নিজের নিজের বাড়ির পথে রওনা দিল। রাত নামল। রমেশ মাছ ধরার জাল কাঁধে নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। কিছুক্ষণ হাঁটার পর সে সমুদ্রের ধারে পৌঁছে গেল। আজও আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে একটি জাদুকরী মহল ভেসে উঠল। রমেশ অবাক হয়ে মহলটার দিকে তাকিয়ে রইল। আরে বাহ, কি অপূর্ব সুন্দর মহল! পুরোটা যেন সোনাই তৈরি। এই মহলের একটা টুকরো যদি আমার হয় তাহলে আমার জীবনটাই বদলে যাবে। রমেশ মহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ঠিক তখনই পানির ওপর ভেসে উঠল সেই সোনালি মাছ। রমেশ, তোমার যে কোনো ইচ্ছা এই মহলের ভেতরে এলে পূরণ হবে। সত্যি? এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এটা একটি জাদুকরী ইচ্ছার মহল। এখানে যে আসে তার সব ইচ্ছাই পূরণ হয়। এই কথা শুনে রমেশ খুব খুশি হয়ে গেল। এক মুহূর্তও না ভেবে সে মহলের ভেতরে ঢুকে পড়ল। রমেশ ঢুকতেই জাদুকরী মহলটি তাকে নিয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। সমুদ্রের ধারে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে গোপাল সবকিছু চুপচাপ দেখে ফেলল। আচ্ছা, তাহলে এটাই আসল রহস্য। যারা নিখোঁজ হয়েছে তারা সবাই এই মহলের ভেতরেই চলে গেছে। কিন্তু এখন আমি ওদেরকে সমুদ্র থেকে কিভাবে বের করব? ওরা সবাই বেঁচে আছে তো, নাকি না? এসব ভাবা ঠিক নয়। ওরা নিশ্চয়ই ভালোই আছে। এখন আমাকে নিজেকেই যেতে হবে আর সত্যিটা খুঁজে বের করতে হবে। পরদিন রাতের বেলা গোপাল তার মায়ের কাছে মিথ্যা কথা বলে বের হয়। মা, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছি। এ সময় জঙ্গলে যাবে? এখন তো বুনো জানোয়ার নির্ভয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। জানি মা, কিন্তু এখন কাঠ কেটে আনতে পারলে সকালে তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে পারবো আর একটু বেশি টাকা পাবো। এই কারণেই আমি এখনই যাচ্ছি। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আমি একটু পরেই ফিরে আসব। গোপাল ইচ্ছে করেই তার মাকে আসল কথা বলল না। সে চায়নি মা যেন তার জন্য দুশ্চিন্তা করে। গোপাল এসে সমুদ্রের ধারে বসে পড়ল। কিছুক্ষণ পর সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে শুরু করল। তারপরই জাদুকরী মহলটি সমুদ্রের পানির ওপর ভেসে উঠল। মহলটি ধীরে ধীরে গোপালের কাছে এগিয়ে এলো। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে এই মহলের ভেতরে এসো। হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে যেটা শুধু তোমরাই পূরণ করতে পারো। যদি তাই হয় তাহলে এসো, মহলের ভেতরে চলে এসো। গোপাল জাদুকরী মহলের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে মহলের দেয়ালে কিছু অস্পষ্ট ছায়া দেখতে পেল। ছায়াগুলোর দিকে তাকিয়ে সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটি সিংহাসনের উপর বসে থাকা একটি সোনার মূর্তির দিকে। গোপালকে দেখতেই মূর্তিটি হঠাৎ কথা বলতে শুরু করল। বলো, তোমার ইচ্ছা কি? আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই। আমি শুধু এই মহলের সত্যটা জানতে চাই। আমি জানতে চাই আমার গ্রামের লোকজন এই জাদুকরী মহলে কোথায় হারিয়ে গেছে আর কেন এই মহল আমাদের গ্রামের মানুষদের গায়েব করছে। গোপালের কথা শুনে মূর্তিটির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তুমি কি নিজের জন্য কিছুই চাও না? না, আমি এখানে নিজের জন্য কিছু চাইতে আসিনি। আমি শুধু চাই আমার গ্রামের সবাই নিরাপদে বাড়ি ফিরে যাক। এই কথা শুনে মূর্তিটির চোখ থেকে আরও অশ্রু গড়িয়ে পড়ল।
তুমিই সেই মানুষ যার জন্যে আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। যে ছায়াগুলো তুমি দেখছ, ওরাই সেই মানুষ যারা এই মহলে এসেছিল আর নিজেদের স্বার্থপর ইচ্ছা এই মহলের মাধ্যমে পূরণ করতে চেয়েছিল। তার মানে আমার গ্রামের সবাই ছায়ায় পরিণত হয়ে গেছে? হ্যাঁ, এই ইচ্ছার মহলটি একজন জাদুকর তৈরি করেছিল। যখন সে আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার ইচ্ছা কি, তখন আমি কোনো কিছু না ভেবেই বলে ফেলেছিলাম, আমি চাই আমি যেন একজন রানী হয়ে যাই। সমুদ্রের মাঝখানে যেন আমার একটি মহল থাকে, আর আমার শরীর যেন সোনার হয়ে যায়। সে আমার সব ইচ্ছাই পূরণ করেছিল, কিন্তু তার বদলে আমি এই মহলের ভেতরেই বন্দী হয়ে গেছি। এই মহলে যেই নিজের স্বার্থের জন্য কিছু চাইতে আসে, সে এখানেই বন্দী হয়ে যায়। কিন্তু এখন তাহলে আমাদের সবাইকে এই মহল থেকে মুক্ত করা যাবে কিভাবে? এর কোনো উপায় নিশ্চয়ই আছে। হ্যাঁ, আর সেই উপায় তুমি। আমি কিভাবে? যে মানুষ কোনো লোভ ছাড়া পূর্ণ আত্মসমর্পণের মনোভাব নিয়ে এই মহলে প্রবেশ করে, শুধু সেই-ই এই মহল থেকে সবাইকে মুক্ত করতে পারে। এটাই বিধির নিয়ম। কিন্তু আমি সেটা করব কিভাবে? এই মহলের কোথাও সেই জাদুকরের একটি জাদুকরী মুক্তা লুকিয়ে রাখা আছে। যদি সেই মুক্তাটি নষ্ট করা যায়, তাহলে তার জাদু ভেঙে যাবে আর সবাই মুক্ত হয়ে যাবে। তাহলে মুক্তাটি কোথায়? দুঃখের বিষয়, সেটা আমি নিজেও জানি না। ঠিক আছে, আমি সেই মুক্তা খুঁজে বের করব। গোপাল পুরো মহল জুড়ে জাদুকরী মুক্তাটি খুঁজতে শুরু করল, কিন্তু যত খোঁজই করুক, কোথাও কোনো মুক্তার দেখা পেল না। গোপাল বিভ্রান্ত হয়ে পড়ল। মুক্তাটা কোথায়? আমি এখন কি করব? তোমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। একবার যদি এই মহল আবার সমুদ্রের নিচে চলে যায়, তাহলে তুমিও এখানেই আটকে পড়বে। তারপর আমাদের আবার অন্য কারোর আসার অপেক্ষা করতে হবে। এই কথা শুনে গোপাল চারদিকের দেয়ালগুলো ভালো করে দেখল। দেয়ালের ওপর ভেসে থাকা ছায়াগুলোর দিকে তাকাল। তারপর সে আকাশের দিকে তাকিয়ে 2 হাত জোর করল। হে ভগবান, আমাকে সাহায্য করো। আমি এখানে এসেছি আমার ভাইদের খুঁজে বের করতে। আমাকে শক্তি দাও প্রভু। প্রার্থনা করতে করতে গোপাল ওপরের দিকে তাকাল। ঠিক তখনই সে দেখতে পেল মহলের ছাদ থেকে ঝুলে থাকা একটি ঝাড়বাতি, আর সেই ঝাড়বাতির একেবারে মাঝখানে একটি মুক্তা ঝলমল করছে। এটাই সেই জাদুকরী মুক্তা। এখন আর বেশি সময় নেই। একবার যদি মুক্তাটা আমার হাতে আসে। গোপাল দ্রুত ঝাড়বাতি থেকে সেই মুক্তাটি খুলে নিল। তারপর নিচে নেমে নিজের পায়ের নিচে মুক্তাটিকে চূর্ণ করে দিল। মুহূর্তের মধ্যে মুক্তাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর সঙ্গে সঙ্গেই জাদুকরী মহলটি ধ্বংস হয়ে গেল। আর পর মুহূর্তেই গোপাল সহ গ্রামের সব মানুষ সমুদ্রের তীরে এসে হাজির। এখানে তার গ্রামের বাইরে একটি মেয়ে ছিল। সে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে থাকা সবাইকে তো আমি চিনি, ওরা আমার গ্রামের, কিন্তু তোমাকে চিনতে পারলাম না। তুমি কে? তুমি এখানে কিভাবে আসলে? তুমি মহলের ভেতরে যে মেয়েটিকে মূর্তি হিসেবে দেখতে পেয়েছ, যে সিংহাসনের মধ্যে বসেছিল, আমি হচ্ছি সে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তোমাকে দেখে তো আমাদের এই গ্রামের মনে হচ্ছে না। আমাদের এই গ্রামের হলে তো তোমাকে আমি দেখতাম কখনো না কখনো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি তোমাদের এই গ্রামের না। আমি অন্য একটা গ্রাম থেকে ঘুরতে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি যাওয়ার পথ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে রাত হয়ে গিয়েছে। আর রাতের বেলা আমি সাগরের পাড়ে এসেছিলাম। তখনই এই মহলটা হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে ওঠে, আর আমি লোভের বশবর্তী হয়ে এই মহলে আটকা পড়ে যাই। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু এখন তো অনেক রাত।
এখন তুমি কিভাবে তোমার বাড়িতে যাবে? তার ওপর তুমি তো পথ হারিয়ে ফেলেছো। আচ্ছা, আমার গোপালের সাথে কিছু কথা আছে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। মেয়েটির কথা শুনে গ্রামবাসীরা এখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। গ্রামবাসীরা মোটামুটি সবাই সেখান থেকে চলে গেছে। তারপর মেয়েটি গোপালকে বলে, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। আমি অন্য কোনো গ্রাম থেকে এখানে আসি নাই। আমি হচ্ছি একটা পরী। আমি পরীর দুনিয়া থেকে আপনাদের দুনিয়ায় এসেছি। এখন আমি চাচ্ছি না আমার দুনিয়ায় ফিরে যেতে, কারণ ওখানে আমি পেরে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ওরা আমাকে ধরতে পারলে চিরতরে বন্দি করে রাখবে। তাই আমি চাই আপনি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিন। এসব কি বলছেন আপনি? পরী? আপনাকে দেখে তো পরী মনে হচ্ছে না। পরীদের তো শুনেছি ডানা থাকে, তো আপনার তো কোনো ডানা নেই। আমার মনে হয় তো আপনি মিথ্যে কথা বলছেন। গোপালের এ কথা শুনে তার সন্দেহ দূর করার জন্য মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে তো গোপাল পুরো অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো সরাসরি সামনে থেকে একটা পরীকে দেখতেছে। দেখো গোপাল, তুমি একদম ভয় পেও না। আমি একটা ভালো পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি সাধারণ মানুষের মতো বসবাস করতে চাই। তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিলেই হবে। তোমাকে আশ্রয় দেব, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তো আমার মা থাকে, আর আমার ঘরে শুধুমাত্র দুটোই কক্ষ আছে। একটাতে আমার মা থাকে আর অন্যটাতে আমি থাকি। এখন তোমার মতো একটা যুবতী মেয়ে যদি আমার সাথে এক ঘরে থাকে, তাহলে লোকজন এটা নিয়ে অনেক কথা বলবে। গোপাল, তুমি হয়তো ভুলে গেছো, আমি একটা পরী। আমি চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি একটা ছোট্ট বাচ্চার রূপ ধরে তোমার সাথে তোমার বাড়িতে থাকব। তাহলে কেউ আর কিছু বলবে না। বাহ, তোমার তো দেখি বেশ বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এরপর গোপাল ওই পরীটিকে তার সাথে করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে তার বাড়িতে পৌঁছে যায়। তার মা তখন তার জন্য ঘরের বাইরে বসে অপেক্ষা করছিল। কি রে বাবা গোপাল, আজকে এত লেট করে ফেললে? কোনো সমস্যা হয়নি তো? তোকে আগেই বলেছিলাম রাতের বেলা যাওয়ার দরকার নেই, কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না। আচ্ছা যাই হোক, তোর সাথে এই ছোট্ট মেয়েটিকে? মা, এই মেয়েটা একটা অনাথ মেয়ে। দুনিয়াতে ওর কেহ নেই। আমি দেখলাম জঙ্গলে মেয়েটা একা একা পড়ে কাঁদছে। তখন আমি ভাবলাম যে একে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসে। সে যদি আমাদের সাথে থাকে তাহলে সে অনেক ভালো থাকতে পারবে। এভাবে জঙ্গলে পড়ে থাকাটা ওর জন্য নিরাপদ নয়। বাহ, বেশ ভালো কাজ করেছিস বাবা। এখন যা, ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে রীতিমতো গোপাল তার কাজের উদ্দেশ্যে বের হয়। তখন তার সাথে সেই পিচ্চি মেয়েটি, অর্থাৎ ওই পরীটিও বের হয়। এরপর চলতে চলতে তারা জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। সেখানে এসে গোপাল কাঠ কাটতে শুরু করে। হঠাৎ করে কুড়ালটি তার পায়ের মধ্যে লেগে যায়, আর তার পা কেটে রক্ত বের হতে লাগে। ওরে মারে, মরে গেলাম রে, আমার পা কেটে গেছে, কতখানি কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আমার পাটা তো মনে হচ্ছে ফেলে দিতে হবে। আরে গোপাল, তুমি তো বাচ্চাদের মতো কান্না করছো। আচ্ছা, তুমি কান্না বন্ধ করো, আমি এটা ঠিক করে দিচ্ছি। তারপর পরী তার জাদুর শক্তি ব্যবহার করে গোপালের পা ঠিক করে দেয়। গোপালের পায়ে একদম মিশে গেছে। মনে হচ্ছে না যে এখানে কোনো কিছু হয়েছে বা কাটা গেছে। আরে বাহ, তুমি এটা কিভাবে করলে? আমার পায়ের ব্যথা তো একদম শেষ হয়ে গেছে। আর দেখো, আমার পাটা যে কাটা গেছিল এটা একদম মিশে গেছে। তুমি তো বেশ কাজের। তোমার কাছে এত শক্তি থাকার পরও তুমি তোমাদের দুনিয়া ছেড়ে আমাদের দুনিয়ায় পড়ে আছো। আরে গোপাল, বাদ দাও এসব। তোমাদের দুনিয়ায় আমি কেন পড়ে আছি এটা তুমি আস্তে ধীরে বুঝে যাবে। আচ্ছা, তুমি এখানে কাঠ কাটার দরকার নেই।
একটা কাজ করো, আমি তোমাকে অনেকগুলো কাঠ দিয়ে দিচ্ছি, তুমি এখনো নিয়ে নাও। এরপর পরী তার জাদুর মাধ্যমে অনেকগুলো কাঠের ঘড়ি তার সামনে হাজির করে। এগুলো দেখে তো গোপাল রীতিমতো অবাক হয়ে যায়। আরে বাহ, তুমি তো কেবল একের পর এক চমক দেখেই যাচ্ছ। এভাবে কাঠ পেতে থাকলে তো আমাকে আর কষ্ট করে কাঠ কাটতেই হবে না। আচ্ছা গোপাল, তুমি আমাকে বলো তো, তুমি এই কাঠগুলো দিয়ে কি করো? এগুলো তুমি কেন কাটো? এগুলো কি এখন কি করবে? আরে এটা বোঝো না, এগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব। তারপর ওখান থেকে আমি কিন্তু টাকা পাবো, আর এগুলো দিয়ে চলতে পারবো। তারপর গোপাল আর কিছু না বলে এক ফুটলি কাঠ তার মাথায় তুলে নেয়। তারপর বাজারের দিকে হাঁটতে শুরু করে। আরে গোপাল, তুমি এখনো মাথায় করে কষ্ট করে নিয়ে যাচ্ছ কেন? আরে মাথায় করে না নিলে কিভাবে নিয়ে যাব বলো তো? আমাকে তো মাথায় করে নিয়ে যেতে হবে। তারপর পরীটি তার রূপ বদল করে, একটি গরু হয়ে যায়। তারপর সে বলে, গোপাল, তুমি একটা কাজ কর, এবার এই কাঠের ঘাটটি আমার পিঠের উপর তুলে দাও, আমি এই কাঠের ঘাটটিগুলো তোমাকে বাজার অবধি নিয়ে দেব। তারপর গোপাল কাঠের ঘাটটি সেই গরুটির ওপরে তুলে দেয়, মানে ওই পরীর ওপর তুলে দেয়। তারপর সে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা বাজারে চলে আসে। বাজারে এসে দেখে সেই মাছ বিক্রেতা এখনো মাছ বিক্রি করতেছে। আরে রমেশ ভাই, আজকে তো দেখছি আপনি আমার আগেই চলে এসছেন। আজকে তো মনে হচ্ছে বেশ ভালোই মাছ পেয়েছেন। আরে না গোপাল, এখানে খুব বেশি একটা মাছ নেই। অবস্থা আগের মতো এখন আর চলে না, তারপরও যা পায় তাতেই শুকরিয়া। তা ঠিক বলেছেন, বেশি একটা লোভ করা ভালো না। আর কখনো রাতের বেলায় ওই সাগরের পাড়ে যাবেন না। আরে গোপাল, কি বলছো? ন্যাড়া বেলতলা একবারই যায়। আমাকে কি পাগলে পেয়েছে যে আবার ওখানে যাব, তাও আবার রাতের বেলা? আচ্ছা যাই হোক, তুমি তো দেখেছি যে গরুও কিনে নিয়েছো কাঠ বোঝাই করার জন্য। তারপর এখানে তাদের মধ্যে আরও অনেক কথাবার্তা হয়। গোপাল তার কাঠগুলো বিক্রি করে সেই গরুটাকে নিয়ে তার বাড়ির দিকে ফিরে যায়। যখনই তারা তাদের বাড়ির কাছাকাছি চলে আসে, তখনই পরীটি গরুর রূপ থেকে সে বাচ্চা রূপে চলে আসে, আর দুজনেই তাদের বাড়িতে চলে যায়। রাতের বেলা তারা তিনজন একসাথে বসে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষে গোপাল বাচ্চাকে নিয়ে তার রুমে চলে যায়, আর তার মা অন্য রুমে শুয়ে পড়ে। তখন ওই পরীটি গোপালকে বলে, আচ্ছা গোপাল, তুমি আমাকে বলো তো, তুমি যে এই কষ্ট করে কাঠ কাটো, আজকে তো আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, আজকে কষ্ট করে কাটতে হলো না। মনে কর তোমরা কষ্ট করে কাঠ কাটো, তারপর সেগুলো কষ্ট করে বোঝাই করে বাজারে নিয়ে যাও, তারপর সেগুলো মানুষকে দাও, তার বিনিময়ে মানুষ তোমাদেরকে টাকা দেয়। এই টাকা দিয়ে তুমি কিভাবে চলো? আসলে তোমাকে কিভাবে বোঝাবো, তুমি তো আমাদের পৃথিবীতে নতুন। আচ্ছা তারপরও শোনো, দেখো, মানুষ তোমাদের মতো এত পরিপূর্ণ না। আমাদের কাছে সবকিছু থাকে না, মানে একা একজন মানুষের পক্ষে দুনিয়ার সবকিছু করা সম্ভব নয়। আমরা একজন একজন এক একটা কাজ করে আমাদের যে পরিমাণ জিনিস দরকার হয় সেটা রেখে দিয়ে বাকিটা বিক্রি করে দিই। তার বিনিময়ে আমরা টাকা পাই, আর টাকা খরচ করে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস কিনতে পারি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাদের ব্যাপারটা এখন পুরোপুরি বুঝে গেছি। আমি তো এতদিন চিন্তা করতাম যে কাগজের নোট দিয়ে তোমরা আসলে কি করো। আরে এই কাগজের নোট তো এখন আধুনিক সভ্যতার একটি অনন্য আবিষ্কার। একটা সময় তো এই কাগজের নোট ছিল না, তখন মানুষ সম্পদ অদল বদল করত, আর এভাবেই তাদের জীবন চলত। কিন্তু এটা ছিল একটু কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে জিনিসটা এখন উন্নতি হতে হতে কাগজের নোট অবধি আসছে। আচ্ছা, এই কাগজের নোট দিয়ে যদি সবকিছু কেনা যায়, তাহলে তোমার তো আর কষ্ট করে কাঠ কাটতে হয় না, আবার সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে হবে না। তোমার তো ডাইরেক্ট টাকা হলেই হবে। আরে ডাইরেক্ট টাকা কোত্থেকে আসবে? কোনো একটা কাজ করতে হবে বা কিছু একটা করতে হবে, সেটা বিক্রি করে তো টাকা পাবো। তারপর পরী তার কারিশমা দেখায়। সে তার মন্ত্র বলে সেখানে একটি সোনার হাড়ি নিয়ে আসে। গোপাল,
দেখো, এটি একটি সোনার হাড়ি। তোমার এখন এটাই হলে হবে। তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না, সেগুলো নিয়ে বাজার বিক্রি করতে হবে না। এখন তুমি এটার মাধ্যমে তোমার জীবন পুরোটা কাটিয়ে দিতে পারবে আর তোমার সকল প্রয়োজন মেটাতে পারবে। আরে তুমি কি বলছো? আমি এই সোনার হাড়িটাকে বিক্রি করে দেব? এই সোনার হাড়িটা যদি আমি বিক্রি করতে চাই, তাহলে তো রাজামশাই বলবে যে এটা তার খাজানা থেকে চুরি করা। আরে বোকা, আমি তোমাকে কখন বললাম যে আর এটা নিয়ে বিক্রি করে দিতে? তুমি যখন এই হাঁড়িটাতে হাত দেবে কিংবা এটা যদি উল্টো করে ধরো, তাহলে এটা থেকে টাকা পড়বে, টাকা যেটা দিয়ে তুমি তোমার প্রয়োজনের সকল জিনিসগুলো নিতে পারবে। আরে কি বলছো? সত্যি এরকমটা হয় নাকি? তারপর গোপাল অতি উৎসাহের সাথে সেই হাঁড়িটির ভেতরে হাত দেয়, আর হাত বের করতে তার হাতে অনেকগুলো সোনার মোহর চলে আসে। আরে বাহ, এটা তো খুবই চমৎকার। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন তো আমাকে আর কিছুই করতে হবে না। আমার যা কিছু লাগে, এখন এই হাড়ির ভেতরে হাত ঢুকিয়ে টাকা বের করে নেব আর সেটা কিনে নেব। আচ্ছা গোপাল, একটা কাজ কর, অনেক রাত হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়ো। তারপর ওই পরীটি আর গোপাল ঘুমিয়ে পারে, আর অন্যদিকে তখন তোলপাড় চলতে থাকে ওই সমুদ্রের পাড়ে। আবারও সেই মহলটিকে বেশে উঠতে দেখা যায়। এবার শুধু সেখানে সেই মহলটি নয়, মহলের ভিতর একটি তান্ত্রিককে দেখা যায়। এটি হচ্ছে সেই তান্ত্রিক যে ওই মহলটিকে তৈরি করেছে। মূর্খ মানব, তোর এত বড় স্পর্ধা! তোর কারণে আমার শত বছরের সাধনা ব্যর্থ হয়ে গেছে। আমি তোকে এভাবে ছাড়ব না। তোর কপালে খুব দুঃখ আছে। আর ওই পরী, তুই অন্য দুনিয়া থেকে এ দুনিয়ায় এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়েছিস। এরপর তান্ত্রিকটি একটি জাদুর আয়নার মধ্যে দেখতে থাকে গোপাল আর পরীটি এখন কোথায় আছে। তার আয়নার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল গোপাল আর ওই পরীটি রাতে একই ঘরে ঘুমাচ্ছে। আরে বাহ, আমার রাতের ঘুম হারাম করে তোরা এখন আরামে ঘুমোচ্ছিস। তোদের এই ঘুম আর দীর্ঘস্থায়ী হবে না। আমি আসছি তোদের ঘুম হারাম করতে। তারপর তান্ত্রিকটি গোপাল আর ওই পরীটির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অন্যদিকে গোপাল আর ওই পরীটি ঘুমাচ্ছিল। হঠাৎ করে ওই পরীটি উঠে পড়ে। এটা দেখে গোপালের ঘুম ভেঙে যায়। আরে কি ব্যাপার? হঠাৎ করে তুমি এভাবে ঘুম থেকে উঠে পড়লে কেন? মনে হচ্ছে যে কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না গোপাল, আমি কোনো খারাপ স্বপ্ন দেখি নাই, তবে আমাদের সাথে খুবই খারাপ হতে চলেছে। তোমার মনে আছে ওই যে মহলটি থেকে তুমি সবাইকে উদ্ধার করেছ? ওই মহলের নির্মাতা যে সাধুটি ছিল, সে এখন আমাদের দিকে আসছে। আমাদেরকে দ্রুত করে এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো ওই সাধু আমাদেরকে বন্দি করে নেবে। আরে কি বলছো কি তুমি? এটা কিভাবে বুঝতে পারলে? আমি তো বুঝতে পারলাম না। গোপাল, এটা একদম মজা করার সময় না। তুমি খুব ভালো করেই জানো আমি একজন পরী আর তুমি একজন সাধারণ মানুষ। আমি যা যা দেখি সেগুলো তোমার দেখার ক্ষমতা নেই। এখন বেশি কথা না বলে চলো, এখন থেকে আমাদেরকে পালাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের খাটের নিচে লুকিয়ে পড়ি, তাহলে ওই সাধুটা আর আমাদেরকে খুঁজে পাবে না। গোপাল, তুমি কি বলদ নাকি? খাটের নিচে লুকুলে ও আমাদেরকে দেখতে পাবে না। মানে আমরা এখানে আছি এটা পর্যন্ত ও জেনে গেছে, আর খাটের নিচে লুকিয়ে থাকলে ও দেখতে পাবে না। তাহলে এখন আমরা কোথায় পালাবো? আমরা যেখানেই পালাই না কেন, ও তো আমাদের খুঁজে পেয়ে যাবে। না, একদমই না। আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে। ওর নেটওয়ার্কের বাইরে চলে গেলে ও আর আমাদেরকে খুঁজে পাবে না। তাহলে চলো, আর এক মুহূর্ত দেরি না করে আমরা এখান থেকে চলে যাই। এরপর পরী তার জাদুর মাধ্যমে একটি টেলিপোর্টাল তৈরি করে আর মুহূর্তের মাঝে 1000 কিলোমিটার দূরে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর ওই খারাপ সাধুটি গোপালের বাড়ি অবধি পৌঁছে যায়। কিন্তু গোপালের বাড়িতে পৌঁছতেই সে বুঝতে পারে তারা আর সেখানে নেই।
ওরা এতক্ষণে এখান থেকে পালিয়ে গেছে। গোপালের বাচ্চা, ওই পরীর সাথে তুই এখান থেকে পালিয়ে গেছিস। পালিয়ে আর কতটুকুই বা যাবি? আমার হাত থেকে বাঁচতে পারবি না। এরপর সাধুটি গোপালের ঘরে খোঁজাখুঁজি করে এক রুমে গোপালের মাকে দেখতে পায়। তারপর সে গোপালের মাকে নিয়ে গিয়ে বন্দি করে রাখে একটি কালকুঠুরিতে। অন্যদিকে গোপাল আর পরী পৌঁছে গেছে অনেক দূরের গভীর একটি জঙ্গলে। ওই জঙ্গলে পৌঁছে পরী হঠাৎ করে থেমে যায়। গোপাল, একটি অঘটন ঘটে গেছে। ওই সাধুটি আমাদেরকে না পেয়ে তোমার মাকে তুলে নিয়ে গেছে আর একটি গুহার মধ্যে নিয়ে বন্দি করে রেখেছে। আরে কি বলছো? ওই সাধুর এত বড় সাহস! আজকে আমি ওকে দেখে নেব। চলো, যা হওয়ার হবে। আমাদের ভয় পেলে চলবে না। আজকে ওই সাধুকে আমি মেরেই ফেলবো। দাঁড়াও গোপাল, এখন আবেগ দিয়ে ভাবলে হবে না, আমাদেরকে বিবেক দিয়ে ভাবতে হবে। নয়তোবা ওই সাধুকে আমরা হারাতে পারবো না। একে হারাতে হলে আমাদেরকে কৌশলে হারাতে হবে, কারণ ও আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তার মানে এখন আমাদের কিছুই করার নেই, আমাদেরকে বসে থাকতে হবে। ও আমার মাকে বন্দি করে ফেলেছে, আমার মাকে যে করেই হোক বাঁচাতে হবে। শোনো গোপাল, ওই সাধু একটি খারাপ সাধু, আর যত সব খারাপ কিংবা রাক্ষস আছে কিংবা খারাপ পড়ে থাকে তারা মূলত অমর হওয়ার চেষ্টা করে। এই সাধুও অমর হওয়ার চেষ্টা করছে, আর ওর প্রাণ ভোমরা সমুদ্রের নিচে একটি কলসিতে বন্দী আছে। আমরা যদি কোনো মতে পৌঁছাতে পারি তাহলে ওই সাধুকে আমরা মারতে পারব, আর সে মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার মাও তার হাত থেকে মুক্তি পেয়ে যাবে, আর আমাদের পিছু করার মতো কেউ থাকবে না। তাহলে তো খুব ভালোই হলো। চলো, এখনই চলো। সমুদ্রের কোন জায়গায় সেই হাঁড়িটি রয়েছে যেটাতে ওর প্রাণভোমরা থাকে, সেটাকে আমরা উঠিয়ে আনব আর ওই হাঁড়িটাকে ভেঙে ফেলব। তাহলেই সব শেষ। না গোপাল, এটা এতটা সহজ হবে না। আমি তো এটাই জানি না যে সমুদ্রের কোন জায়গায় ওর প্রাণভোমরা হাঁড়িটা রয়েছে। আগে আমাদেরকে এটা জানতে হবে। তাহলে এখন আমরা কিভাবে জানব যে ওই হাঁড়িটা এখন কোথায় আছে? চলো, এখন আমাদেরকে অন্য একটি জায়গায় যেতে হবে। এরপর পরী গোপালকে নিয়ে চলতে থাকে। চলতে চলতে আকাশের অনেক উপরে উঠে যায়। তারপর আকাশের অনেক উপরে এটি সিংহাসনের মধ্যে আমরা একটা পরীকে বসে থাকতে দেখি। এই পরীটা জিপিএস ট্র্যাকারের মতো সব কিছু খুঁজে বের করতে পারে। আরে বাহ, এখানে তো দেখছি আরেকটা পরী। আচ্ছা, আমরা ওনার কাছে কেন এসেছি? গোপাল, আমাদের পরী রাজ্যে যতগুলো পরী রয়েছে সবার কিন্তু শক্তি আলাদা আলাদা, মানে এক একজনের এক একটা পাওয়ার রয়েছে। এই পরীর পাওয়ার হচ্ছে সে সব কিছু খুঁজে বের করতে পারে। এখন একমাত্র সেই বলতে পারে ওই খারাপ সাধুর প্রাণ ভোমরাটি কোথায় রয়েছে। বাহ বাহ বাহ, ভালোই তো। তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়েই গেল। এরপর পরীটি ওই সাদা পরীকে জিজ্ঞেস করে, পরিমা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে অনেক উপকার হবে। তুই আমার কাছে সাহায্য চাইতেই পারিস, কিন্তু ওটাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। আর তুই মানুষ নিয়ে এখানে কেন এসেছিস? তুই জানিস না এখানে কোনো মানুষের আসা নিষেধ? হ্যাঁ পরিমা, আমি জানি, কিন্তু কি করব, খুব বেশি বিপদে পড়েই চলে এসেছি। আপনি প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখুন। এই মানুষটা খুব বিপদে পড়েছে। সে পৃথিবীতে আমাকে আশ্রয় দিয়েছিল। এখন একজন খারাপ সাধু আমাদের পিছে পড়ে আছে, আর ওর মাকে ওই সাধুটি বন্দি করে রেখেছে। ওই সাধুর ব্যাপারে আমাকে আরও কয়েকজন রিপোর্ট করেছিল, কিন্তু এখনও অনুসন্ধান চলছে। এখনও কনফার্ম হতে পারেনি যে ওই সাধু আসলে ভালো নাকি খারাপ। পরিমা,
ওই সাধুটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে আর অনুসন্ধান করতে হবে না। ওই সাধুটা এখন অমর হওয়ার চেষ্টা করছে। ও অমর হওয়ার জন্য সমুদ্রের মাঝখানে একটি ফাঁদ পেতে রেখেছে। এটি সোনার মহল দেখিয়ে এটার ভেতরে মানুষদেরকে বন্দি করে রাখছে। এরকমভাবে 1000 জন মানুষকে ওই মহলে বন্দি করতে পারলে ও অমর হয়ে যেত। কিন্তু তার আগে আমরা এই মহলটাকে ধ্বংস করে দিয়েছি, যে জন্য ও এখন আমাদের পিছনে পড়ে আছে। কি বলছিস তুই? খুবই সাংঘাতিক। ওর তো একটা হেস্তনেস্ত তো করতেই হবে, নয়তো আমাদের মহাবিশ্বকে খুব বিপদে ফেলে দেবে। পরিমা, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। এই সাধুটার যে প্রাণভোমরা আছে সেটি কোথায় আছে? এর লোকেশনটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমরা আরেকটা ব্যবস্থা করতে পারবো। তারপর ওই সাদা পরী তারা নিয়ম মতো খোঁজ নিয়ে দেখতে থাকে যে ওই সাধুর প্রাণভোমরা কোথায় রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে সে ওই জায়গার লোকেশন পেয়ে যায়। শোন, বঙ্গোপসাগরে আরও একটি ছোট সাগর রয়েছে, যেটি সাগরের একদম গভীরে অবস্থিত, আর এটি হচ্ছে এত দ্রাঘিমা রেখা এবং এত অক্ষরেখা এই লোকেশনের মধ্যে সেই ছোট সাগর এবং ওর প্রাণভোমরার হাড়ি রয়েছে। গোপাল, চলো, আমাদেরকে এখনই যেতে হবে। এক মুহূর্ত দেরি করা যাবে না, দেরি করলে লেট হয়ে যাবে। তারপর ওই পরীটি আর গোপাল সে আকাশ থেকে যেতে যেতে বঙ্গোপসাগরের ওপরে চলে আসে। আর বঙ্গোপসাগরের ওপরে এসেই তারা সেই জায়গাটি থাকে যে জায়গার লোকেশন ওই সাদা পরী তাদেরকে দিয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেই লোকেশন বরাবর চলে আসে। তারপর সমুদ্রের নিচে তারা ডুব দেয়। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায়। পরী সেই হাড়িটিকে সাগরের নিচে থেকে ওপরে তুলে আনে। গোপাল, আমি চাইলেও এই হাড়ির ভেতরে ঢুকে ওই সাধুকে মারতে পারবো না। এতে করে আমি অনেক বেশি বিপদে পড়ে যাব। ও যেহেতু তোমার মাকে বন্দি করে রেখেছে, তুমি তোমার মাকে বাঁচানোর জন্য এই হাড়িটিকে ভেঙে ফেলো। তারপর গোপাল একটা লাঠি দিয়ে সেই হাঁড়িটির ওপর সজোরে আঘাত করে। ফলস্বরূপ সেই হাঁড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই সাধুটি গুহার ভেতরে ছটফট করতে করতে মারা যায়। গোপাল, এতক্ষণে হয়তো ওই খাড়াক সাধু মরে ভূত হয়ে গেছে। চলো, এখন তোমার মাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করা ঠিক হবে না। না জানি আমার মা কত কষ্টে পড়ে আছে। তারপর তারা দুজন সেই গুহাতে চলে যায় যেখানে গোপালের মাকে ওই সাধু বন্দি করে রেখেছে। সেখানে গিয়ে পরীটি গোপালের মাকে উদ্ধার করে, কিন্তু তার মা এখানে কিছুই বুঝতে পারে না কি থেকে কি হলো। গোপাল তার মা এবং পরীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন আচমকাই তাদের সামনে দুটি সেনা সদস্য চলে আসে, আর তারা কোনো কথা না বলে পরীটিকে, অর্থাৎ সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাবা গোপাল, এরা কারা ছিল, আর এরা বাচ্চা মেয়েটিকে কেন নিয়ে গেছে? ওরা ওর কোনো ক্ষতি করবে না তো? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা, কোত্থেকে এলো, আর মেয়েটিকেই বা কেন নিয়ে গেল? দেখ বাবা গোপাল, তুই আমার কাছ থেকে কিছু লুকুচ্ছিস না তো? কাল থেকে কি সব অদ্ভুত ঘটনা ঘটতেছে। হঠাৎ করে একজন সাধু আমাকে এখানে বন্দি করে নিয়ে এলো, আবার হঠাৎ করে এসে মারা গেল, আবার হঠাৎ করে তোরা কোত্থেকে এসে আমাকে সেখান থেকে ছুটিয়ে আনলি। এগুলো তো আমার কাছে স্বাভাবিক কোনো ঘটনা মনে হচ্ছে না। আচ্ছা মা, তুমি আমার সাথে বাড়িতে চলো। বাড়িতে গিয়ে আমি তোমাকে সবকিছু খুলে বলছি। তারপর চলতে চলতে গোপাল তার মাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। তারপর রাতের খাবার দাবার শেষ করে তারা দুজন শুয়ে পড়ে।
গোপাল ঘুমের মধ্যে স্বপ্নে ওই পরীকে দেখতে পায়। গোপাল, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমাকে যে দুজন সেনা সদস্য বন্দি করে এনেছে তারা আমাদের দুনিয়ার। আমাকে বন্দি করে আমাদের দুনিয়ায় নিয়ে এসেছে। এখানে আমাদের যে রাজা রয়েছে তার ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি রাজি ছিলাম না। তাই আমি তোমাদের মানুষের দুনিয়ায় চলে গেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমার শেষ রক্ষা হলো না। দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আর আমাকে এখান থেকে নেওয়ার জন্য সব রকম হেল্প তুমি সাদা পরীর কাছ থেকে পাবে। তুমি আবার তার কাছে যাও। এতটুকু বলে এই পরী তার স্বপ্ন থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর গোপালের ঘুম ভেঙে যায়। আরে, আমি স্বপ্নেটা কি দেখলাম? এটা কি সত্যি? এটা সত্যি হোক বা মিথ্যা হোক, আমাকে যাচাই করে দেখতেই হবে। যে করেই হোক আমিও পরীকে বাঁচাবই। সে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। সে অনেক বিপদে আছে, তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। আমি ওকে বাঁচিয়ে আবারও আমাদের দুনিয়া নিয়ে আসব। এরপর গোপাল আবারও সেই সাদা পরীর আকাশের উদ্দেশ্যে রওনা দেয়। গোপালের কাছে এখনও পরীর সেই পাওয়ারটাই ছিল, যেটা ব্যবহার করে সে উড়তে পারে। সে উড়তে উড়তে সেই জায়গায় পৌঁছে যায়, আর পরীও তখন সেখানেই বসেছিল। কি ব্যাপার মানব সন্তান, তুমি আবারও এখানে এসেছো? কি কারণে এসেছো? আর তোমার সাথে আমার পরীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? পরিমা, আমি আপনার কাছে একটি সহযোগিতা চাইতে এসেছি। আমার সাথে গতবার যে পরীটা এসেছিল সে এখন খুব বিপদে আছে। ও বলেছে আমি যদি আপনার কাছে আসি তাহলে আপনি আমাকে কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন, তাই আপনার কাছে আসা। আরে কি বলছিস তুই? ও কোথায় আছে আর ওর কি হয়েছে? আসলে ও ওর দুনিয়া থেকে এ দুনিয়ায় পালিয়ে এসেছিল, কারণ ওদের রাজার ছেলের সাথে ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু সে ওই বিয়েতে রাজি ছিল না, তাই এখানে পালিয়ে এসেছে। কিন্তু গতকালকে রাজার কিছু সৈন্য হয়েছে ওকে বন্দি করে নিয়ে গেছে। রাতে ও আমার স্বপ্নে এসেছিল আর বলেছিল আপনার কাছে আসলে আপনি কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন। আরে কি বলছিস কি? এটা তো খুবই অন্যায়। সে যেই হোক না কেন, হোক রাজা হোক প্রজা, তার কোনো অধিকার নেই কাউকে জোর করে অন্য কারো সাথে বিয়ে দেওয়া। পরিমা, এখন আপনি আমাকে বলুন আমি কিভাবে পরীর দুনিয়ায় ঢুকব এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসব। আচ্ছা, আমি যদি তোকে পরীর দুনিয়ার ঠিকানা দিয়ে দেই, মনে কর তুই সেখানে গেলি, কিন্তু ওদের শক্তির সামনে তো তুই টিকবি না, ওদের কাছে তো তুই কিছুই না। তুই কিভাবে ওকে উদ্ধার করে নিয়ে আসবি? পরিমা, আমি আপনার ভরসায় এখানে এসেছি, আপনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবেন। তারপর পরীটি জাদু ব্যবহার করে একটি সোনার কাঠি নিয়ে আসে। এই নে, এটি হচ্ছে একটি জাদুর কাঠি। তুই যখন ওদের সামনে পড়ে যাবি, ওদের সাথে যখন শক্তিতে পারবি না, তখন ওই জাদুর কাঠি সোজা করে তাদের সামনে ধরবি। তাহলে তারা কিছু সময়ের জন্য জ্ঞান হারাবে। সেই সময় তুই ওখান থেকে পালিয়ে যাবি। আমি শুধু এটুকুই সাহায্য করতে পারবো। ঠিক আছে পরিমা, আমার জন্য এইটুকুই যথেষ্ট। এখন আমাকে এটা বলুন, আমি কিভাবে সেই পরিরাজ্যে প্রবেশ করতে পারবো? পরীর রাজ্যে প্রবেশ করার জন্য তোকে বেশি একটা পরিশ্রম করতে হবে না। আমি এখানে একটা পোর্টাল তৈরি করে দিচ্ছি। এটার মধ্যে লাফ দিলে তুই সরাসরি পরীর রাজ্যে পৌঁছে যাবি। এরপর পরীটি সেখানে একটি পোর্টাল তৈরি করে, আর গোপাল গিয়ে সে পোর্টালের মধ্যে জাম্প করে। সাথে সাথে সে পরীর দুনিয়ায় পৌঁছে যায়। আরে, এখানে তো সবকিছু দেখছি আমাদের দুনিয়ার মতোই। আমি তো ভাবছিলাম পরীটার দুনিয়াটা হয়তো রং বেরঙের অনেক কিছু দিয়ে সাজিয়ে রাখবে। গোপাল অনেক হাঁটাহাঁটি করার পর, অনেক খোঁজাখুঁজি করার পর তাদের রাজ্যের রাজমহলের খোঁজ পেয়ে যায়। তারপর চুপি চুপি এ রাজমহলের ভেতরে ঢুকে যায়। মহলে ঢোকার পর তার সাথে একটি সৈন্যের দেখা হয়। এই কে তুমি? এখানেই বা কিভাবে আসলে? আসলে আমি রাজকুমারের একজন গুপ্তচর, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আমি ওনার জন্য অনেক গোপন খবরাখবর নিয়ে আসি, সেজন্য এখন এখানে এসেছি। ও আচ্ছা, গুপ্তচর। তুই তো গুপ্তভাবে যাবে, তোকে যেন কেউ দেখতে না পায়।
লুকিয়ে লুকিয়ে যা। তারপর সৈনিকটি তার নিজের কাজে চলে যায় আর গোপাল এদিকে পরীটিকে খুঁজতে থাকে তাকে কোথায় রেখেছে। পরবর্তীতে গোপাল একটি কক্ষের ভিতরে সে পরীকে দেখতে পায়। গোপাল, তুমি এসেছো? তুমি জানো না এখানে আমি কত কষ্টে আছি। তোমাকে না দেখে থাকাটা আসলে অনেক কষ্টকর। কেন জানি না তোমার প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি একদম ভয় পেও না, তোমাকে আর এখানে থাকতে হবে না, আর ওই রাজকুমারকেও বিয়ে করতে হবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমরা এখান থেকে কিভাবে বের হব? বের হতে গেলে তো ওরা আমাদেরকে দেখে ফেলবে, আর সাথে আমাদের দুজনকে বন্দি করে ফেলবে, আর তোমাকে হয়তো ওরা মেরেই ফেলবে। একদমই না, তুমি ভয় পেও না, ওরা আমার কিছুই করতে পারবে না। কারণ দেখো, আমার হাতে রয়েছে জাদুর কাঠি। যখন ওদের সাথে আমি শক্তিতে দিতে কুলাবো না, তখন এই জাদুর কাঠি সামনে ধরে রাখলে ওরা কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবে। তখন আমরা সেখান থেকে খুব সহজে পালিয়ে যেতে পারবো। গোপাল এ কথাটা বলে শেষ করেছে ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে। এই কে তুই? আর এখানে কি করছিস? এখানে কিভাবে আসলি? আমি এখানে আমার প্রিয়তমাকে নিয়ে যেতে এসেছি। তুমি ওকে জোর করে বন্দি করে রেখেছ। আমি ওকে নিয়ে আমাদের দুনিয়ায় চলে যাব। তোর সাহস তো দেখি কম না। তুই একটা মানুষ হয়ে আমার সামনে জোর গলায় কথা বলছিস। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। গোপাল তখন এই জাদুর কাঠিটি তার সামনে ধরে রাখে, যার কারণে ওই রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবার গোপাল জাদুর কাঠি সামনে ধরে রাখলে পোর্টাল ওপেন হয়ে যায়। গোপাল পরীকে নিয়ে সে পোর্টালে ঝাঁপ দেয়, সাথে সাথে তারা সেই পরীর সামনে চলে আসে। সফলভাবে পরীকে নিয়ে আসতে সক্ষম হয়েছ। আর বলবেন না, অল্পের জন্যে ধরা পড়ে যাচ্ছিলাম। রাজকুমার চলে এসেছিল। আপনার জাদুর কাঠি না থাকলে হয়তো এতক্ষণে পোড়ো পাড়ে থাকতাম। আচ্ছা শোনো, এই রাজকুমার এবং পরীর রাজা কিন্তু চুপ করে বসে থাকবেন না। তারা আবারও কোনো না কোনো পরিকল্পনা করবেন পরীকে ফিরিয়ে নেবার জন্য। গোপাল আর পরী আসার কিছুক্ষণ পরে রাজকুমারের জ্ঞান ফিরে আসে, আর ওই জাদুর কাঠের প্রভাব শেষ হয়ে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার সাথে 2 নাম্বারই করেছিস। আমাকে অজ্ঞান করে এখান থেকে পালিয়ে গেছিস। তোদেরকে শুধু হাতের কাছে পেয়ে নেই, তাহলে দেখবি তোদের কান্দে চাতি আর হাতে হারিকেন ধরিয়ে দেব। তারপর ওই রাজপুত্র পুরীর রাজ্যের রাজার কাছে যায়, অর্থাৎ তার বাবার কাছে। তার বাবা তখন মহলের এক কোণে দাঁড়িয়েছিলেন। কি ব্যাপার পুত্র, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যে কেউ তোমাকে পানিতে চুবিয়ে এনেছে। কি কোনো সমস্যা হয়েছে? বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। ওই পরী আমাকে অজ্ঞান করে একটি মানুষের সাথে করে নিয়ে পালিয়ে গেছে, আর ওদের হাতে একটা জাদুর কাঠি ছিল, যেটা শক্তির বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কি বলছো তুমি? এটা তো খুবই লজ্জাজনক বিষয়। একটা সাধারণ পরী আর একটা মানুষ তোমার কবজা থেকে পালিয়ে গেছে। বাবা, ওদের হাতে যে কাঠিটা ছিল এটা কোনো সাধারণ কাঠি ছিল না। তুমি চিন্তা করো, এটা সত্যি করে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো বুঝতে পারছো ওদের হাতে কোত্থেকে আসলো? আমার মনে হচ্ছে এটা মানুষের দুনিয়ার কোনো কাঠি নয়, এটা পরীর জগতের কাঠি। পৃথিবীতে এত শক্তিশালী কোনো কিছু নেই যেটা তোমাদেরকে অজ্ঞান করতে পারবে। এটা সম্ভবত মেঘরাজ্যের পরীর কাছ থেকে পাওয়া। কি বলছো? মেঘরাজ্যের পরীর? ওই যে আমাদের বিপক্ষ দল? তাহলে তো সারছে। এখন ওই মানুষটা থেকে পরীকে আমরা কিভাবে চিনিয়ে আনব? কারণ যখনই আমরা পরীকে আনতে যাব, তখন ওই জাদুর কাঠির শক্তির মাধ্যমে সে আমাদেরকে কাবু করে ফেলবে। শোনো, এই জাদুর কাঠির সাথে আমরা স্বাভাবিকভাবে মোকাবেলা করতে পারবো না।
এর সাথে মোকাবেলা করতে গেলে আমাদেরকে এর থেকেও শক্তিশালী কোনো একটা কিছু নিয়ে আসতে হবে। এর থেকে শক্তিশালী জিনিস আমরা কোথায় পাব? আর এরকম জিনিস কি আদৌ আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? শোন, কাল কুঠুরির গুহায় এক পৈশাচিক শয়তান বসবাস করে। তার কাছে অনেক শয়তানি শক্তি রয়েছে। আমি যখনই কোনো বিপদে পড়ি তাকে স্মরণ করি, তার কাছে যাই, সে আমাকে সাহায্য করে। তুমি একটা কাজ কর, তার কাছে যাও, গিয়ে আমার কথা বললে সে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে বাবা, তাহলে আমি এটাই করছি। ওই পৈশাচিক শয়তানের কাছ থেকে কোনো একটা শক্তি নিয়ে আসি। এরপর রাজপুত্র চলে যায় সেই কালকুঠুরির গুহার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার জন্য সে চলতে থাকে। চলতে চলতে প্রায় কিছুদিন পর সে ওই কালকুঠুরির গুহাটি পেয়ে যায়। গুহার মুখে ছিল বন্ধ। আরে, এই গুহার মুখ তো দেখছি বন্ধ। এই বন্ধক বারমুখ কিভাবে খুলতে হবে এখন আমি কিভাবে বলবো? একটা কাজ করে, বাবা যেহেতু এখানে আগেও এসছে, তাহলে তাকে জিজ্ঞেস করেনি। তারপর সে রাজপুত্র তার বাবার সাথে যোগাযোগ করে। বাবা, আমি তো ওই গুহার সামনে চলে এসেছি, কিন্তু গুহার মুখ তো বন্ধ রয়েছে। এখন এটা কিভাবে খুলব? এটা খোলার জন্যে বেশি কিছু করতে হবে না। গুহার সামনে নাচতে নাচতে বলো, আকুম বাকুম আকুম বাকুম। এরকম করতে থাকলে দেখবে যে গুহার মুখটি আপনা আপনি খুলে যাবে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর ওই রাজপুত্র গুহার সামনে নাচতে শুরু করে আর বলতে থাকে, আকুম বাকুম আকুম বাকুম, এবং তার কিছুক্ষণ পরে গুহার মুখটি আপনা আপনি খুলে যায়। আরে বাহ, আমার নাচ তো খুব বেশি কাজে দিয়েছে। গুহার মুখ তো দেখছি খুলে গেছে। তাহলে এখন এটার ভেতরে প্রবেশ করা যাক। এরপর রাজপুত্র খুশি, মানে গুহার ভেতরে যেতে থাকে। কিন্তু একটু ভেতরে যেতেই তাকে একটি রাক্ষস আটকে দেয়। রাক্ষসকে একটু অদ্ভুত ধরনের ছিল। এর অর্ধেক অংশ ছিল ঘোড়ার মতো, আর বাকি অর্ধেক ছিল মানুষের মতো। কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ আর কার অনুমতি নিয়ে এখানে ঢুকেছ? আমি রাজপুত্র। আমি আমার বাবার কাছ থেকে শুনে এখানে এসেছি। আমার বাবা পৈশাচিক শয়তানের বন্ধু। আমি পৈশাচিক শয়তানের সাথে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি। এখানে আসতে হলে পৈশাচিক শয়তানের পারমিশন লাগে। তোমার কাছে কি ওই পৈশাচিক শয়তানের পারমিশন আছে? সে কি তোমাকে এখানে আসতে বলেছে? আমাকে এখানে আমার বাবা আসতে বলেছে। আমার বাবা যেহেতু শয়তানের বন্ধু, সে হয়তো তার সাথে আগেই কথা বলে রেখেছে। ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব। তার আগে তুমি পাসওয়ার্ড বলো। পৈশাচিক শয়তান যদি তোমার বাবার সাথে কথা বলে থাকে, তাহলে সে হয়তো তোমার বাবাকে কোনো না কোনো একটি গোপন পাসওয়ার্ড দিয়েছে। সেটি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। আমি আমার বাবার সাথে একটু কথা বলে নিই, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তারপর ওই রাজপুত্র আবার তার বাবার সাথে যোগাযোগ করে। বাবা, এখানে গুহার মধ্যে তো আমি আরেক জায়গায় আটকে গেছি। এখানে একটি রাক্ষস আমাকে আটকেছে। ওই রাক্ষসটা অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ। ও আমার কাছে কোনো একটা পাসওয়ার্ড চাচ্ছে। ও আচ্ছা, আমি তো তোকে পাসওয়ার্ডটা বলতেই ভুলেই গেছি। পাসওয়ার্ডটি হচ্ছে শেখ হাসিনা, ঘরের মুতে। তারপর রাজপুত্র তার বাবার সাথে যোগাযোগ বন্ধ করে। সে রাক্ষসকে বলে, পাসওয়ার্ড হচ্ছে শেখ হাসিনা ঘরে মুতে। তুমি একদম সঠিক পাসওয়ার্ড বলেছ। ঠিক আছে, এবার তাহলে তুমি যেতে পারো। তারপর রাক্ষস তাকে ছেড়ে দেয়। রাক্ষসী ছেড়ে দেওয়ার পর সেই গুহার ভেতরে এগোতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে ওই পৈশাচিক শয়তানের সামনে পৌঁছে যায়, যে কিনা তার আসনে বসে ধ্যান করছিল। আমি জানি তুই পরীর রাজ্যের রাজার সন্তান, রাজপুত্র হাকুল্লা। আর তুই এখানে কেন এসেছিস সেটাও আমি খুব ভালো করেই জানি।
তুই ওই পরীকে বিয়ে করতে চাস, আর একটা সাধারণ মানুষ একটি বিশেষ কাঠের পাওয়ারে তোকে অজ্ঞান করে ওই পরীকে নিয়ে পালিয়ে গেছে। হে মহারাজ, আপনি ঠিকই বলেছেন। এখন ওই কাঠিটির কারণে আমি তাদের কিছুই করতে পারতেছি না। এখন আপনি আমাকে একটি পথ দেখিয়ে দেন, আমি কিভাবে আবার ওই পরীকে আমার করে পাব। দেখ, ওদের কাছে যে একটি জাদুর কাঠি রয়েছে, সেটি কোনো সাধারণ কাঠি নয়। এটি মেঘরাজ্যের রানীর দেওয়া কাঠে, যে কিনা তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বে। এখন অবধি আমার কাছে এর থেকে শক্তিশালী তেমন কিছুই নেই, যেটা তারা ওই জিনিসের মোকাবেলা করা যায়। তাহলে কি আমি আমার পরীকে আমার নিজের করে পাব না? ওই মানুষের কাছে কি আমাকে হার মানতে হবে? এখনো একটা উপায় আছে। এখান থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে শয়তানপুরীর এক রাজ্যে একটি বিশেষ তলোয়ার রয়েছে। শুধুমাত্র ওই তলোয়ারটি জাদুর কাঠের থেকে বেশি শক্তিশালী। ওইটা যদি আনতে পারো, তাহলে তাদের মোকাবেলা করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে এটাই করব। এখন আপনি আমাকে বলুন, আমাকে ঠিক কোন দিকে 15 কিলোমিটার এগোতে হবে? তোকে এখান থেকে দক্ষিণ দিকে যেতে হবে। দক্ষিণ দিকে 15 কিলোমিটার নয়, 15,000 কিলোমিটার যেতে হবে। তারপরে সেই রাজ্যটি পেয়ে যাবি। সেখানে রয়েছে ওই বিশেষ তলোয়ারটি। এরপর রাজপুত্র কালকুঠুরি গুহা থেকে বেরিয়ে পড়ে আর সেই তলোয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে তখন গোপাল আর ওই পরীটি একটি জঙ্গলের মধ্যে বসে গল্প করছিল। আচ্ছা পরী, তোমার সাথে দেখা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার নামটাই জানা হয়নি। তোমাকে কোনো নাম আছে? নাম থাকবে না কেন? প্রত্যেকটা জিনিসেরই তো একটা একটা নাম থাকে। আমারও নাম আছে। আমার নাম হচ্ছে কলাবতী। ও আচ্ছা, তোমার নাম তো খুবই সুন্দর। এত সুন্দর নাম থাকতে তোমাকে শুধু পরি পরি বলে ডাকতাম। ঠিক আছে, এখন থেকে আমাকে কলাবতী বলে ডাকবে। আর এখানে কতক্ষণ বসে থাকবে? চলো এবার এখান থেকে অন্যদিকে যাই। অন্যদিকে যাব ঠিক আছে, কিন্তু কোথায় গেলে ভালো হয় বলো তো? একটা কাজ করি, চলো আমরা গিয়ে আবারও মেঘের রাজ্যে ঘুরে আসি। তুমি তো দেখেছ মেঘের রাজ্য কতটা সুন্দর দেখতে। আমার কেন জানি বারবার সেখানে যেতে ইচ্ছে করে। ওখানে গেলে মেঘরাজের রানী আবার রাগ করবে না তো? সে তো বলেছে সেখানে জনসাধারণের প্রবেশ করে নিষেধ। আমাকে দেখলে হয়তো উনি আবার রেগে যাবেন, হয়তো বলবেন অকারণে কেন এখানে এসেছি। আরে গোপাল, তুমি শুধু শুধু চিন্তা করছো। এরকম কিছুই হবে না। তুমি চলো তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। রানী যদি কিছু বলে, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। ঠিক আছে, চলো। এরপর তারা দুজন উড়ে উড়ে আবারও মেঘের ওপরে চলে যায়। আর দেখতে দেখতে তারা মেঘরাজ্যের রানীর আসনের কাছাকাছি চলে যায়। তাদেরকে দেখে রানী কাছে ডাকে। গোপাল আর কলাবতী, তোমরা দুজনেই এদিকে আসো। তোমাদেরকে আমি মনে মনে খুঁজতেছি। যাও, তোমরা নিজেই চলে এসেছো, আমাকে আর খবর পাঠাতে হয়নি। কি ব্যাপার কলাবতী, উনি আমাদেরকে খুঁজতেছে কেন? উনি কি বলবে আমাদের? আমার তো ভয় ভয় লাগতেছে। গোপাল, তুমি একদম ভয় পেও না। চলো আগে গিয়ে দেখি উনি কি বলে। তারপর তারা দুজন রানীর দিকে এগিয়ে যায়। কি ব্যাপার রানীমা, আপনি আমাদেরকে কেন খুঁজতেছেন? কোনো সমস্যা হয়েছে কি? শোনো কলাবতী, আমি খুবই গুরুত্বপূর্ণ কারণে তোমাদেরকে ডেকেছি। তুমি তো জানো তোমাদের রাজ্যের রাজা কতটা খারাপ। হ্যাঁ, এটা শুধুমাত্র আমি না, আমাদের রাজ্যের সবাই জানে যে রাজা কতটা খারাপ। কিন্তু এখন কি হয়েছে? শোনো, ওই রাজপুত্র তোমাদের সাথে শক্তিতে পেরে উঠছে না, শুধুমাত্র ওই জাদুর কাঠির কারণে।
জাদুর কাঠির কারণে সে তোমাদের সামনে আসলেই অজ্ঞান হয়ে যাবে, যে সুযোগ তোমরা সেখান থেকে কেটে পড়তে পারবে। হে পরিমা, আপনি ঠিকই বলেছেন। আপনার দেওয়া জাদুর কাঠির কারণে আমরা এখন অবধি বেঁচে আছি। এটা দিয়েই তো রাজকুমারকে অজ্ঞান করে পালিয়ে এসেছিলাম। কিন্তু এই জাদুর কাঠি তোমাদেরকে সব সময় নিরাপত্তা দিতে পারবে না। এই জাদুর কাঠি থেকে শক্তিশালী কোনো কিছু যদি এর সামনে এসে মোকাবেলা করে, তাহলে জাদুরকারী তার সামনে টিকতে পারবে না। কি বলছেন রানীমা? এর থেকেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আর থাকলেও কি তারা সেটা পেয়ে যাবে নাকি? দেখো, এরা তোমার মতো কোনো সাধারণ মানুষ নয়। এদের সাথে অনেক শয়তানের সাক্ষাৎ হয়। এদের সাথে অনেক খারাপ খারাপ জিনিসের পরিচিতি আছে। রাজকুমার এমন একটি জিনিসের খোঁজ পেয়েছে যেটা এই জাদুর কাঠি থেকেও শক্তিশালী, আর সেটা যদি সে একবার হাতে পেয়ে যায়, তাহলে তোমাদের আর রক্ষা থাকবে না। রানীমা, কি বলছেন আপনি? তাহলে এখন কি হবে? এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নাই? দেখো, সাধারণভাবে এই সমস্যার কোনো সমাধান নেই, কারণ রাজকুমার যে শক্তিশালী অস্ত্রের খোঁজ পেয়েছে, ওই অস্ত্র ওর আগে তোমরা আনতে পারবে না, কারণ এটা শয়তানের সম্পত্তি। রানীমা, আমি জানি আপনি আমাদেরকে হতাশ করবেন না। আপনার কাছে কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। দেখো, এখন শুধুমাত্র উপায় একটাই। তুমি তো একটা পরী, তোমার তেমন কিছুই করতে পারবে না ওরা। হয়তো সর্বোচ্চ গেলে তোমাকে জোর করে নিয়ে যেতে পারবে, কিন্তু গোপাল দেখতে সাধারণ মানুষ, ওরা তো ওকে মেরে ফেলবে। গোপাল যদি তোমার মতো পরী হয়ে যায়, তাহলে ওদের পক্ষে আর কিছুই করা সম্ভব না। রানীমা, আমি তো একটু সাধারণ মানুষ মাত্র, আমি কিভাবে পরী হতে পারবো? আর এটা কি আদৌ সম্ভব? গোপাল, এটা সম্ভব। এখানছে অনেক দূরে জঙ্গলের মাঝে একটি সাধু থাকেন। তার কাছে গিয়ে সৎ উদ্দেশ্যে একদিন তপস্যা করলে মন্ত্র বলে তিনি একজন সাধারণ মানুষকেও পরী বানিয়ে দিতে পারেন। কলাবতী, তুমি তো সব কিছুই জানো। তাহলে আর দেরি না করে দ্রুতই সেই সাধুর কাছে চলে যাও, কারণ গোপাল পরী হওয়ার আগেই যদি রাজকুমার সেই শক্তিশালী তলোয়ারটি হাতে পেয়ে যায়, তাহলে আর কিছুই করার থাকবে না। ঠিক আছে রানীমা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তারপর গোপাল আর পরী সেখান থেকে বেরিয়ে পড়ে আর সেই সাদরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রাজকুমার শয়তানপুরের রাজ্যের উদ্দেশ্যে এগোতে থাকে। তার যেতে আরও প্রায় 2 দিন সময় লাগবে, কারণ এটা প্রায় 15,000 কিলোমিটার দূরে। এভাবে চলতে চলতে প্রায় 1 দিন কেটে যায়। গোপাল আর পরী সেই সাধুর কাছে পৌঁছে যায়, কিন্তু রাজকুমার এখনো চলতেছে। তারা যেতে আরও 1 দিন সময় লেগে যাবে। কি ব্যাপার বৎস, তোমরা হঠাৎ করে এখানে কেন আসলে? এখানে তো সাধারণভাবে কেউ আসে না। মহারাজ, আমি একটা পরী। আমার নাম কলাবতী। আমি অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমাদের রাজ্যের রাজা তার ছেলের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চায়, যার কারণে আমি পরীর দুনিয়া থেকে এ পৃথিবীতে এসেছি। এখানে এসে আমার সাথে গোপালের দেখা হয়, কিন্তু এখন রাজপুত্র আমাদেরকে ঘায়েল করার জন্য একটি শক্তিশালী তলোয়ারের উদ্দেশ্যে বের হয়েছে। হ্যাঁ বৎস, আমি এগুলো খুব ভালো করেই জানি, কারণ ওরা শয়তানের তপস্যা করে, আর ওই তলোয়ারটি পুরুষ শয়তানি শক্তিতে ভরপুর। ওইটা যদি একবার রাজকুমারের হাতে চলে আসে, তাহলে সে শয়তানদের রাজা হয়ে যাবে। সে কাউকে শান্তিতে বসবাস করতে দেবে না। মহারাজ, এখন উপায় একটাই। আমি তো একটা পরী, আমাকে ওরা বেশি কিছু একটা করতে পারবে না, কিন্তু গোপাল তো একটা মানুষ, ওরা তো ওকে মেরে ফেলবে। এখন আপনি তো ব্যবস্থা করে ওকে মানুষ থাকে এটা পরী বানিয়ে দিন। ঠিক আছে, এইটা আমি অবশ্যই করে দেব, কিন্তু এতে কি গোপালের সম্মতি আছে? সাধু মহারাজ, আমার কোনো সমস্যা নাই, আপনি আমাকে মানুষ থেকে একটা পরী বানিয়ে দেন। তারপর সেখানে সাধু মহারাজ তপস্যা শুরু করে দেয়। তার এতে অবশ্য পুরো 1 দিন যাবৎ চলবে। তারপরে গোপালকে পরী বানানো সম্ভব হবে।
অন্যদিকে রাজকুমার এখনও ছুটে চলেছে সেই শয়তানপুরী রাজ্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে আরও একদিন কেটে যায়। রাজকুমার শয়তানপুরীর রাজ্যের খুব কাছাকাছি চলে গেছে। এদিকে গোপালের তপস্যাও শেষ হয়ে যায়, আর সে মানুষ থেকে একটা পরী হয়ে যায়। গোপাল আর কলাবতী, তোমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার তোমরা চাইলে যেতে পারো। এখন ওই রাজকুমার সেই তলোয়ার দিয়ে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাজকুমার শয়তানপুরীর রাজ্যে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে একটি মূর্তির হাতের মধ্যে তলোয়ারটি দেখতে পায়। সে তলোয়ার দেখে খুবই খুশি হয়ে যায়। এই তো আমি পেয়ে গেছি আমার 3 দিনের সাধনার পর। এবার এটা দিয়ে আমি রাজ করব। ওই পরীকে তো আমি বিয়ে করেই ছাড়ব, আর ওই সাধারণ মানুষ আমার কিছুই করতে পারবে না। ওর জাদুর কাঠি এখন আমার সামনে কিছুই না। এরপর রাজকুমার সেই তলোয়ারটি নিয়ে আবারও তার রাজ্যে ফিরে আসে। অন্যদিকে গোপাল আর কলাবতী তারাও পরী রাজ্যে ফিরে যায়, আর গিয়ে তারা একদম রাজমহলের ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই রাজকুমার মহলে ফিরে আসে। সে এসে তাদেরকে দেখে তো অবাক হয়ে যায়। কি রে, তোদের এত বড় সাহস! তোরা এখান থেকে পালিয়ে গিয়ে এখন আবার আমার মহলে ফিরে এসেছিস? তোদের কি জানের মায়া নেই? তোরা কি ওই জাদুর কাঠির ভরসার এখানে এসেছিস? এরপর রাজপুত্র তার তলোয়ারটি বের করে গোপালকে আঘাত করতে যায়, কিন্তু সে আঘাত করতে পারে না, উল্টে পড়ে যায়।